দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মনোভুবন সেন্টার নিবেদিত মনোচিকিৎসার আজকের পর্বে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, আমরা করোনা মহামারী পার করছি। আমরা জানি না ঠিক কালকে এই মুহূর্তে কি হবে, কার জীবনে কি কখন নেমে আসছে। মানুষের জীবনে দুঃখ কষ্ট সবকিছু মিলিয়ে টেনশন অ্যান্ড সবকিছুতে অনেক অনেক পরিবর্তন এসেছে। আমরা এই পরিবর্তনগুলোকে মানসিকভাবে সবাই একসেপ্ট করতে পারছি না, ফলে মানসিক রোগীতে পরিণত হচ্ছে অনেক মানুষ। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন মানসিক রোগের ব্যাপারে এখন গুরুত্ব দিতে হবে সবচাইতে বেশি। আমরা আপনার এই প্রয়োজনীয়তাটাকে বুঝি, তাই আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় নির্ধারণ করেছি করোনাকালীন সময়ে মহামারীতে মানসিক স্বাস্থ্য ঝুঁকি। ইন ডিটেলস এই বিষয়টা নিয়ে কথা বলবো, কি করে মানসিক স্বাস্থ্য ঝুঁকি থেকে আপনি বেঁচে উঠতে পারবেন সে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর কাকে আমন্ত্রণ জানিয়েছি, তিনি অত্যন্ত স্বনামধন্য একজন চিকিৎসক, বাংলাদেশে দীর্ঘদিন ধরে সফলভাবে মানসিক রোগের চিকিৎসা দিয়ে আসছেন। তিনি হচ্ছেন ডাক্তার মোহাম্মদ হারুনুর রশিদ, যিনি সহযোগী অধ্যাপক মানসিক রোগ বিভাগ, ডেল্টা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। দর্শক, নিয়ে যাচ্ছি অতিথির কাছে। স্যার আসসালামু আলাইকুম, স্বাগত আমাদের আজকের পর্বে। স্যার কেমন আছেন? যদিও কথাটা সবার জন্য এখন যে সত্যি আমরা জানি না যে আমরা আসলে কেমন আছি, কেমন দিন পার করছি, আজকের দিনটা কেমন, কালকেরটা কেমন যাবে, অনেক অনেক কনফিউশন, অনেক অনেক টেনশন আমাদের মধ্যে আছে। আশা করি স্যার ভালো আছে। তারপরেও বলতে হবে আমরা ভালো আছি, কারণ এটাই আমাদের সাইকোলজির কথা। জি, যে আমরা যদি পজিটিভ কথা বলি তাহলে তার একটা ইম্প্যাক্ট গিয়ে পড়ে মনের উপরে। জি, আর যদি নেগেটিভ বলি তাহলে, কারণ খারাপেরও তো শেষ নাই। একদম না, একদম নেগেটিভ কথা বলা যাবে না। নেগেটিভ কথা আমরা আজকে যতটুকু এটা হচ্ছে ইন্সপিরেশন। আমরা যে বেঁচে আছি, এটা একদম সুস্থ, এখন পর্যন্ত সুস্থ আছি, এটাই কম কি। একদম আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া হ্যাঁ। যে আমরা এখানে বসে এখন আজকে আলোচনা করতে পারছি। অনেকেই আমাদের মাঝে এই মুহূর্তে নেই। স্যার, যে বিষয়টা আসতে চাই যে এই সময়ে কেন মানসিক স্বাস্থ্য ঝুঁকিটা বেশি বলে আপনারা বলছেন সব সময়? হ্যাঁ, এটা আসলে মানে যে করোনা মহামারী হওয়ার পরপরই দেখা গেছে, যারা সারা পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন স্টাডিতে আসছে যে মানসিক রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে যাচ্ছে এবং সুইসাইড রেটটাও বৃদ্ধি পাচ্ছে। এটার কারণ অনেক আছে, কারণ যাই হোক না কেন, মানে এই ডাটাগুলা যে পাওয়া গেছে যে আসলেই মানসিক রোগীর সংখ্যা খালি দিনকে দিন বেড়েই যাচ্ছে। কারণ মানুষ এই পরিস্থিতির সাথে মানে অভ্যস্ত ছিল না এবং কখনই সে কল্পনাও করতে পারেনি, আমরাও কোনোদিন কল্পনা করতে পারিনি যে এই ধরনের একটা পরিস্থিতি আমাদেরকে দেখতে হবে। এবং যেহেতু এটার সাথে অর্থনৈতিক কর্মকাণ্ড এবং শেয়ারিং, সমাজের ইন্টারেকশন, এগুলো সমস্ত কিছু জড়িত সেখানে, এবং অনেক চাপ আরও বৃদ্ধি পেয়েছে। যারা অলরেডি মানসিক রোগে আক্রান্ত ছিলেন তাদের রোগ অনেক বৃদ্ধি পেয়ে গেছে, আর যারা আক্রান্ত ছিলেন না, বর্ডার লাইনে ছিলেন, তারাও নতুন করে আক্রান্ত হচ্ছে। অতএব এখন মানসিক স্বাস্থ্য, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন বলতেছেন যে এবারের প্রতিপাদ্য বিষয় যে সবার জন্য মানসিক স্বাস্থ্য কেন, এটা বলার কারণ আছে। কারণ সবাই এখন বলতেছে মানসিক স্বাস্থ্য এখন সর্বোচ্চ ঝুঁকিতে, বিশেষ করে যেসব জায়গায় ডিপ্রাইভ পার্সনের সংখ্যা বেশি, সোশ্যাল সাপোর্ট কম, এইসব জায়গায় বেশি। আমরা মানে এখানে যদি কানাডার কথা বলি, ইউকের কথা বলি, বা অন্যান্য দেশের কথা বলি, যারা বেশি সোশ্যাল সাপোর্ট পেয়েছে তাদের জন্য ফেস করাটা আমাদের থেকে অনেক সহজ। তারপরও কিন্তু ডিজাস্টার কাউকে ছাড়েনি। যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যে ডিজাস্টার হয়েছিল, সেটা এখন তো তারা মোটামুটি অনেকটা কাটিয়ে উঠতে পারছে ভ্যাকসিনেশনের মাধ্যমে, অনেকটা। কিন্তু আমাদের এই ইয়েটা প্রথম দিকে অত বেশি ছিল না, এখন আমাদের এই জার্কিংটা এখন গিয়ে বোঝা যাচ্ছে যে আমরাও ভ্যাকসিনেশনের দিকে আগাচ্ছি। হয়তো আমরা যত তাড়াতাড়ি করা যাবে ততই এটা ভালো। এবং আসলেই এই সময়ের মধ্যে নিজেকে ম্যানেজ করা, ভালো থাকা চ্যালেঞ্জ। আচ্ছা স্যার, আমরা জানি যে আমরা সেটাই বলছি যে আমরা এখন সবাই মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে আছি, কারণ সবারই লাইফে অনেক চেঞ্জেস এসেছে যেগুলো আসলে আমরা প্রিপেয়ার ছিলাম না। তারপরেও স্যার, কাদেরকে আপনি বেশি ঝুঁকিতে বলে মনে করেন? আমাদের দেশের কথা যদি আমি চিন্তা করি, কাদের একটু বেশি অ্যাওয়ার হওয়া উচিত? যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে মানসিক রোগের,
যারা তাদেরকে বেশি আওয়ার হইতে হবে, এবং যারা অতিরিক্ত চাপের মধ্যে পড়ে গেছেন, সেটা অর্থনৈতিকভাবে, অন্যান্যভাবে, ম্যারিটাল কনফ্লিক্ট যাদের বাড়তেছে, তারপর ডিভোর্স যাদের বেশি হয়েছে, যারা আনএমপ্লয়েড হয়ে পড়ছেন, এটা একটা বিরাট অংশ। কারণ মানুষের যে 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 আনএমপ্লয়মেন্ট এর মতো বড় পানিশমেন্ট আর কিছু হইতে পারে না। কারণ মানুষ একটা কাজের মধ্যে থাকে এবং এটা তাকে তার সামাজিক আইডেন্টিটি, এবং এটা দিয়ে তার যে আর্ন হয় হোক সেটা কম বেশি, কিন্তু এটা এর মধ্যে তার সময়টাও কিন্তু ভালো কাটে এবং স্কিলটাও বৃদ্ধি পায়। আর যদি সে আনএমপ্লয়েড হয়, তো সমাজে মূল্য থাকে না, ফাইন্যান্সিয়াল প্রবলেমে পড়ে, এবং যেটা হলো যে তার অলস মস্তিষ্ক যখন থাকে তখন তার চিন্তা আসতে থাকে, দুশ্চিন্তা আসতে থাকে, এটা ভিশিয়াস সাইকেলের মতো আসতে থাকে। এই জন্য আনএমপ্লয়েডের মধ্যে সুইসাইড রেট কিন্তু অনেক বেশি দেন এমপ্লয়েড। ফ্রাস্ট্রেশনটাও তাদের ভিতরে অনেক ফ্রাস্ট্রেশন বেশি, এবং এমনকি ঝুঁকিতে এখন কেউ বাকি নেই, শিশু কিশোররাও ঝুঁকিতে। আপনার প্রতিটা পরিবারে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে পরিবারে দেখবেন যে কেউ না কেউ অসুবিধায় পড়ে গেছে। দেখা যাচ্ছে যে শিশুটা বা যে কিশোর বা সে সকালে নিয়মিত আগে উঠতো, সে সকালে উঠতেই চায় না, ক্লাস করতে চায় না, ক্লাসের সময় মনোযোগ অন্যদিকে দেয়, গান শুনে ক্লাসের সময়। এটা এত কমন হয়ে পড়ছে এবং ইন্টারনেটে আসক্ত হয়ে গেছে। কারণ যে সে তো আগে এত ইন্টারনেট পায় নাই, কিন্তু এখন না দিয়ে তো পথ নাই, অনলাইন ক্লাস দিতে হলে তাকে দিতেই হবে। তাহলে সে ইন্টারনেট আসক্ত হচ্ছে। ইন্টারনেট আসক্তি এটা তো আরেক নেশা, মাদকাসক্তির চেয়েও আরো মারাত্মক। তারপরে পর্ন এডিকশন হচ্ছে, এবং এই মানে এটার ক্ষতি আর বর্ণনা করে বোঝা যাবে না। যে মানে চতুর্মুখী চাপ, কে কাকে সামলাবে। একজন যদি সুস্থ ভালো থাকে তাহলে আরেকজন না ভালো থাকতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে পরিবারে বাবাও যে উনিও চাপে, মাও চাপে, সন্তানও তার এই অনুযায়ী চাপে। আবার অর্থনৈতিক ইয়ার কথা অনেকে বলতে পারেন না, হ্যাঁ, নিম্নবিত্তরা তাও বলতে পারেন, কিন্তু যারা মধ্যবিত্ত তারা তো প্রকাশ করতে পারেন না। আর এখনকার যে নিজে বিপদে অন্যকে কে সাহায্য করবে। এবং আমরা যেহেতু প্রিপেয়ার্ড ছিলাম না, অনেকের সেভিংস নাই, অনেকের সেভিংস শেষ হয়ে যাচ্ছে, তারা কিন্তু মানে সামনের দিনে কি হবে, তারা করোনার যে কিছু মানুষ আছে যারা করোনাকে বেশি ভয় পান, কিন্তু তার চেয়েও দেখা যাচ্ছে যে আনসার্টিনিটি কিন্তু এসে সারভাইভ করার ব্যাপারটা বেশি, যে করোনায় হয়তো বেঁচে যেতে পারে, কিন্তু অর্থনৈতিক এই অবস্থা থেকে কিভাবে, চাপ থেকে কিভাবে বের হতে পারবো। ঋণে পড়ে যাচ্ছে, সে ঋণের কিস্তি শোধ দিতে পারছে না, ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করতে বাধ্য হচ্ছে। স্যার, এখন মনে হয় এই ধরনের রোগীগুলো আপনি বেশি পাচ্ছেন। কোন কোন মানসিক রোগ বেশি হচ্ছে বলে আপনার কাছে মনে হচ্ছে? আমরা যেটা পাচ্ছি মানে যে মানসিক রোগ যের মধ্যে সবচেয়ে বেশি যেটা আমরা কমন পাচ্ছি বিষণ্ণতা, তারপরে হলো সূচিবায়ু বা ওসিডিটা পাচ্ছি, অ্যাংজাইটি ডিসঅর্ডার পাচ্ছি, এইগুলা স্ট্রেস ডিসঅর্ডার, ইন্টারনেটের প্রতি অতিরিক্ত আসক্তি, ইন্টারনেট গেমিং, বিভিন্ন ধরনের ইন্টারনেটের গেমিং। পেশেন্টরা নিজেরাই বলে যে তারা ইন্টারনেটের প্রতি না, সেটা তো সাধারণত পেশেন্ট বলে বা আমাদেরকে বের করতে হয়, অথবা গার্জিয়ানরাও নিয়ে আসে যে এখন ইন্টারনেট ছাড়া রাখাই যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে কিশোররাই বেশি, কিশোরী এরা অ্যাডোলেসেন্স গ্রুপটা বেশি। তো তারা বলছে যে তারা কি করবে, হোয়াট ইজ দি আদার ওয়ে অফ এনজয়মেন্ট। আমি বাসায় কি মানসিক স্বাস্থ্যের জন্য এর অস্বাস্থ্যকর পরিবেশ হয়তো মনে করি, আমি একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে মনে করি এর চেয়ে খারাপ হতে পারে না। কারণ মানুষ যে বেড়ায়, শেয়ারিং করে, এটা তার মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। এখন তো সেটা করতে পারতেছে না। ফ্রেন্ড স্কুল কি কেবলমাত্র পড়াশোনার জায়গা? না, এটা গেলে পড়াশোনা না, এখানে গেলে তার একটা এনজয়মেন্টেরও জায়গা, তার শেয়ারিংয়ের জায়গা, তার সময় কাটানোর জায়গা। সোশ্যাল ইন্টারাকশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানুষ এমনই এক জীব যে সোশ্যাল ইন্টারাকশন ছাড়া তার বেঁচে থাকা কঠিন। আচ্ছা, এইভাবে আইসোলেটেড হিসেবে থাকলে মানুষের মানসিক চাপ বৃদ্ধি পাবে, শেয়ারিং না হইলে রোগ বৃদ্ধি পাবে। স্যার, আপনি বিষণ্ণতার কথা বলছিলেন, আমার মনে হয় যে আপনিও বলছিলেন যে এটাই সবচেয়ে বেশি আপনি দেখতে পাচ্ছেন। একজন মানুষ কিভাবে বুঝবে যে তার মানসিক হেলথের চেঞ্জেস হচ্ছে, সে একটা মানসিক রোগের দিকে যেতে যাচ্ছে, এই সিমটমটা সে কিভাবে বুঝতে পারবে?
মানসিক বিষণ্ণতা বললে তো আমাদের সে বিষণ্ণতা, কিন্তু মানসিক রোগ যদি বলেন যে ওভারঅল, তাহলে বলতে হবে যে একজনের যখন দেখবে যে সে আগের সাথে কম্পেয়ার করে যে তার যে যে জীবনযাপন, সে জীবনযাপনটা সে স্বাভাবিক করতে পারতেছে না, তার বিহেভিয়ারগুলো অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, আচরণগত পরিবর্তন আসতেছে, তার স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছে না, আচরণগত পরিবর্তন আসতেছে, এইটাই হলো মানসিক বিহেভিয়ারাল চেঞ্জটাই হলো আমাদের মানসিক রোগের সবচেয়ে বড় ইন্ডিকেটর। মানে তার আগের সাথে বিহেভিয়ার মিলছে না। আমাদের তো ফিজিক্যাল প্রবলেম আর মেন্টাল প্রবলেম এক এক করলে হবে, আমাদের বিহেভিয়ারাল অ্যাবনর্মাল বিহেভিয়ার যেটা সে কোনোদিন করে নেই এই ধরনের, অথবা সে অল্প স্ট্রেসে কাতর হয়ে পড়তেছে। এই এত অল্প স্ট্রেসে ভাঙার কথা না, কিন্তু স্ট্রেসের রিয়াকশনটা অনেক বেশি হচ্ছে, এমন দুশ্চিন্তা হচ্ছে যেটা সে সরাইতে পারতেছে না, যে নিজে কোপিং এবিলিটি থাকে মানুষের মধ্যে, সে কোপিং এবিলিটি ফেল করতেছে। এটা একটু মানে যারা যেহেতু এটা নিউরোটিক ডিসঅর্ডারগুলো তো পেশেন্ট নিজেই বুঝতে পারবে, বা ইন্টারনেট ছাড়া থাকতেই পারতেছে না, ইন্টারনেট গেমিং ছাড়া থাকতে পারতেছে না, পর্ন এডিকশনে বা পর্ন নিয়ে এডিক্টেড হয়ে যাচ্ছে, এবং এগুলা তো একটা ব্রেইনকে ড্যামেজ করে ফেলে। আচ্ছা, মানে মানে ক্রিয়েটিভিটিটাকে নষ্ট করে ইউজ ফেলে। অ্যান্ড অ্যাবিউজ কিন্তু দুটো জিনিস। আমরা বলছি যে ইউজের কোনো অসুবিধা নেই, ইন্টারনেটে শত হাজার ভালো দিক আছে, কিন্তু যে এটাকে যখন অ্যাবিউজ করা হবে, অপব্যবহার করা হবে, তখনই কিন্তু সেটা ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাবে। আচ্ছা স্যার, একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা না করেই পারছি না, সেটা হচ্ছে একজন মানুষ যখন কোভিড আক্রান্ত হচ্ছে, এটা প্রতিদিনই আমরা পার্সেন্টেজও দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে যে তারই রিলেটিভ বা তারই পরিচিত কেউ কোভিডেই মারা গেছে। যখন সে আক্রান্ত হয় তখন তার মানসিক অবস্থাটা খুবই ভয়ঙ্কর অবস্থার মধ্যে যায়, কারণ সে তখন সবসময় জীবন আর মৃত্যুর মাঝে সময় গুনতে থাকে। এই অবস্থা থেকে সে কিভাবে পরিত্রাণ পেতে পারে, বা কি করলে সে এই অবস্থাটাকে ট্যাকল দিতে পারে বলে আপনার কাছে মনে হয়? আমি একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে বলবো, মানুষ জীবন এবং মৃত্যুর মাঝখানেই আছে। আমরা যদি কোভিড নাও থাকতো তো মৃত্যু তো আর বন্ধ থাকবে না, মৃত্যু জীবন আর মৃত্যু তো চলবে। এটা আমরা কাউন্ট করি, আমরা কাউন্ট করতেছি, খালি কোভিড এটা কাউন্ট করে এটাকে মিডিয়াতে প্রচার করা হচ্ছে। অন্যান্য রোগে যে মৃত্যুগুলা সেটাও কম না, বরং কোভিডের দিকে বেশি অ্যাটেনশন দেওয়ার জন্য অন্য রোগে চিকিৎসা হচ্ছে না। কোভিডের মর্টালিটি রেট দেখা গেছে 2% বাইরের দেশগুলোতে, যেগুলো বড় বড় স্টাডি হয়েছে। তাহলে এই 2% মহিলার মধ্যে দেখা যায় যাদের কোমরবিডিটি বেশি, যাদের বয়স এলডারলি বেশি, যাদের লাংসের অবস্থা খারাপ, যারা চেইন স্মোকার, যারা সাবস্টেন্স অ্যাবিউজার, যাদের ডায়াবেটিস, হাইপারটেনশন, ইস্কিমিক হার্ট ডিজিজ এই ধরনের সমস্যা আছে, তাদের ঝুঁকিটা বেশি। তাই বলে যে অন্যদের ঝুঁকি নাই তা না, এর থেকে কিন্তু যখন সে এটাকে গ্রহণ করবে আতঙ্ক নিয়ে, ভয় নিয়ে, তখন তো সে বডি ইমিউনিটি কমে যাবে, আর বডি ইমিউনিটি কমে গেলে কোভিডে যে যতটা তার ক্ষতি করতো তার চেয়ে আতঙ্কটাকে আপনি বেশি ভয়ঙ্কর বলে মনে করছেন। স্যার, আপনি আতঙ্ককে বলছিলেন, খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ এখনকার সময়ে আতঙ্ক, এটাকে কিভাবে ওভারকাম করা যায় বলে আপনি মনে করেন? ধন্যবাদ। ওভারকাম করাতে একটা হলো যে আমাদের যেটা পার্সোনাল লেভেলে ওভারকাম করা, আরেকটা হলো আমাদেরকে মাস সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ওভারকাম করা, ফ্যামিলিতে ওভারকাম করা, অনেকগুলো ব্যাপার একসাথে জড়িত আছে। এখন এটাকে যত ভয়ঙ্কর রূপে দেখানো হবে মিডিয়াতে, ততই মানুষ ভয় পাবে। আমরা সাবধানতার বিপক্ষে না, স্বাস্থ্যবিধি মানারও বিপক্ষে না। অবশ্যই আপনি আমাদের সাবধান থাকতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, আমাদেরকে এটার ব্যাপারে সেই চিকিৎসা যেটা যদি হয়ে যায় তাহলে নিতে হবে, সবই করতে হবে। কিন্তু এটার মানে এই না যে আমরা যদি সব সময় এটা নিয়ে খালি চিন্তা করতে হবে আর এই নিয়ে আলোচনা করতে হবে, না, এটা কোনো সমাধানের রাস্তা না। নেগেটিভ বিষয়ে আলোচনা করাটাকে করলে ব্রেনের ক্ষতি হয়, এবং আমাদের একটা হাইপোথিসিস আছে, ডিস্ট্রাকশন অ্যান্ড রুমিনেশন হাইপোথিসিস। এতে বলছে যে একজন মানুষ যখন একই কথা, নেগেটিভ কথা বারবার বলতে থাকবে, তখন তার ব্রেনের মধ্যে কিন্তু নিউরোট্রান্সমিটারের ইমব্যালেন্স হবে, এবং তার অবচেতন মনের মধ্যে ওইটাই ফিক্স হয়ে যাবে। ওটা সত্যি বলে মনে হয়? হ্যাঁ, সত্যি মনে হবে। এবং এটার এই যে আমি যদি নিজেকে রক্ষা করতে চাই,
তাহলে আমি নেগেটিভ কথা শুনলেও আমি এটা রিসিভ করব না। জি। দেখা যাক কি হবে। একদিন তো কোভিডে মৃত্যু না আসলেও এমনিও হবে। আচ্ছা, পজিটিভ থাকতে হবে। হ্যাঁ, এটা পজিটিভ থাকতে হবে। এটা আমাদেরকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে যে না, মৃত্যু যদি একদিন তো এমনিই হবে। জি, একদম অতএব সত্যি কথা। এই সামান্য এই একটা বাইরে মানে এটা জিনিস যেখানে মোটিলিটি রেট এত কম, এর চেয়ে কত বড় রিস্কে আসেন অনেকের হার্টে যাদের প্রবলেমে আসেন, কত রিস্কে আসেন যাদের ব্রেনে মানে অনেক বড় বড় সার্জারি যারা হয়েছে। এটা আছে, কত রিস্কে আসেন যারা ক্যান্সার পেশেন্টে আসেন, কত ঝুঁকিতে আসেন যারা গুরুতর মানসিক রোগে আক্রান্ত এবং সুইসাইডাল টেন্ডেন্সিতে আসেন। তো এইটা তো সেই তুলনায় ধরলে তো কিছুই না। অতএব আতঙ্ক সমাজে ছড়ানো যাবে না। আবার কিছু আছেন আমাদের সমাজে যারা একেবারে কোনো আতঙ্ক বলতে কিছু নাই এবং আচ্ছা। কোনো নিয়ম মানতে রাজি না। এটা আবার এটা এক বিশাল গ্রুপ আছে যাদেরকে কোনোভাবেই বোঝানো যায় না এবং তারা স্বীকারই করতে চান না এটা, যে এটাও আবার খারাপ। আমরা চাই যেটা যতটুকু মানে যতটুকু আমাদের সাবধানতা অবলম্বনের জন্য যতটুকু দরকার অতটুকু টেনশন নিয়ে আমরা করব। কিন্তু এর বাহিরে আমার চিন্তার বাহিরেও অনেক কিছু ঘটবে। কিন্তু আমরা চিন্তা করবো যে পৃথিবীর অন্যান্য দেশ যদি ওভারকাম করে স্বাভাবিক লাইফে আসতে পারে, আমরা এখন কি দেখতেছি ভ্যাকসিনটা যতদিন আবিষ্কার হয়নি আমরা এতদিন আরেকটু চিন্তায় ছিলাম, মানে থাকছে সবাই। কিন্তু এখন যখন ভ্যাকসিন চলে আসছে, আমরা যদি ভ্যাকসিনেশন করা, যদিও ভ্যাকসিনেশনের হয়তো যেহেতু জনসংখ্যা পৃথিবীতে বেশি ওই তুলনায় এখনও সবাইকে করা যায়নি, তা আমাদের ভ্যাকসিনেশন যেহেতু আসে, তো এটা ভ্যাকসিন করলে দেখা যাচ্ছে যে হচ্ছে না, আর হইলেও তার সিভিয়ারিটি কম। তা এত বড়, যেখানে আগের দিনে একটা ভ্যাকসিন বের করতে 20 থেকে 30 বছর সময় লাগতো, সেখানে আমাদের এই বিজ্ঞানী কল্যাণে যেখানে আমাদের অল্প দিনের মধ্যেই একেবারে খুব কম অল্প মানে 2 বছরের মধ্যেই ভ্যাকসিন চলে আসছে এবং ইফেক্টিভ ভ্যাকসিন। সেখানে আমরা কেন আমাদের সমাজের ভবিষ্যৎটাকে অন্ধকার মনে করব? আমি তো মনে করি ভ্যাকসিনেশন ইজ এ গ্রেট হোপ। আপনার কথা শুনে এখন আমার নিজেরও অনেক বেশি হোপ লাগছে, খুব পজিটিভ লাগছে। হ্যাঁ, কারণ এটা তো সাময়িক একটা সমস্যা এবং এমন সমস্যা যে সমস্যার সমাধান আছে, ইনশাআল্লাহ আমরা ওভারকাম করতে পারবো। তা আমরা কৃত্রিমভাবে যেন সংকট নিজেরাই তৈরি না করি। আচ্ছা স্যার, কিছু মানুষ তো আছে যারা একটু মেন্টালি আনস্টেবল থাকে, যার কারণে সমাজে অনেক সময় আত্মহত্যার মতো ঘটনাও আমরা দেখি, যেটা খুবই দুঃখজনক এবং তখন আমরা খুব দুঃখিত হয়ে যাই। একটু আগে থেকে যদি আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করি, লাইক স্যার এই সময় কি আত্মহত্যার প্রবণতা বাড়ছে বলে আপনি মনে করেন? আত্মহত্যার প্রবণতা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে এবং আত্মহত্যার রেটও বাড়ছে। স্যার এটা কারণটা কি? এটার কারণ হলো যে বিভিন্ন স্ট্রেস এবং মানসিক রোগের বৃদ্ধি, আর যে বিষণ্ণতার যে যারা ছিল তাদের বিষণ্ণতার যে তীব্রতার বৃদ্ধি, অর্থনৈতিক সংকট, বিভিন্ন সাইকোসোশ্যাল ফ্যাক্টরগুলোকে অ্যাবজর্ব করতে না পারা, তারপরে পারিবারিক কলহ এবং তখন এই সময় একজনকে ব্লেম করা, আমরা একজনকে সাপোর্ট না করে একজনকে ব্লেম করি। তা ব্লেম করলে তো সমাধান হবে না। ব্লেম করলে তো কি করা উচিত ছিল এইটাই আমরা নিয়ে আসি, কিন্তু কি করা এখন সম্ভব, প্রেজেন্টকে নিয়ে আমরা ভাবতে হবে। ঠিক আছে, অতীত থেকে আমরা শিক্ষা নিব, কিন্তু এই মুহূর্তে কি করা যায়। এবং আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হলো যেমন যে আমাদের যতটুকু ক্ষমতা আছে সাহায্যের হাত বাড়াতে হবে। যারা বড় বড় ব্যবসায়ী আছেন, শিল্পপতি আছেন দেশের, খালি সরকারের দিকে তাকায় থাকলে আমি মনে করি এটা পসিবল না। কারণ এটা এত বড় এক সমস্যা যেটা বেসরকারি যারা বিত্তবান আছেন তারাও মানুষকে সহযোগিতার হাত বাড়ান। কারণ এই সহযোগিতা আপনার বেশি দিন করা লাগবে না। কারণ যখনই দেখা যাবে যে মানুষ কেউ কিন্তু অন্যের কাছ থেকে নিতে চায় না, যে এখন মানুষ তার আত্মসম্মান বোধ রক্ষা করতে চায়, সে কাজের সুযোগ পাবে যখন পরিবেশ স্বাভাবিক হবে, তখন দেখবেন। কিন্তু এই যে বিপদের সময় একজনের পাশে থাকা, আপনি যদি টাকা পয়সা নাও দেন, আপনি যদি মুখ দিয়ে একটু আশা দেন, তাও কিন্তু অনেক 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 কিন্তু এই হোপটা, মানুষ যতক্ষণ জীবন থাকবে ততক্ষণ হোপ থাকবে। এবং আমরা বিশ্বাস করি যে পজিটিভ হোপ নিয়ে আমাদের বাঁচতে হবে। যতদিন বাঁচি আমাদেরকে পজিটিভ থাকতে হবে। এবং আমি এটা বিশ্বাস করি না যে এটাকে ওভারকাম করা যাবে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভ্যাকসিনেশন করতে পারলে এবং করা হচ্ছে, এটা যত তাড়াতাড়ি করে ফেলা যাবে আমাদের জীবন
নিয়ার নর্মালে চলে আসবে। স্বাভাবিক হবে। আমি একেবারে বলবো না একেবারে 100% নর্মাল হবে, কিন্তু নিয়ার নর্মাল হবে এবং পৃথিবীর অন্যান্য দেশ অলরেডি নিয়ার নর্মাল লাইফে চলে যাচ্ছে, চলে আসতেছে। আর পৃথিবীতে কোনোই সমস্যা থাকবে না এরকম আশা করা আমাদের যাবে না। হ্যাঁ, সমস্যার মধ্যে দিয়ে আমাদের চলতে হবে। স্যার, এবারে যে গুরুত্বপূর্ণ বিষয় আসতে চাই, যে সব আলোচনার মধ্যেই কিন্তু ইমিউনিটিটাকে আসলে এই কোভিডকালীন সময়ে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এবং মেন্টাল হেলথের সাথেও আপনিও হয়তো বলবেন এই বিষয়টাকে কতটা গুরুত্বপূর্ণ, অ্যান্ড কিভাবে ইমিউনিটিটা বাড়ানো যায়, বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল, কি করলে মানুষ এই মুহূর্তে ভালো থাকতে পারবে, সেই বিষয়টা যদি একটু বলতেন। বডি ইমিউনিটি যেটা এটা তো আমাদের ন্যাচারালি আমাদেরকে স্রষ্টা দিয়ে দিয়েছেন বডির মধ্যে একটা ইমিউন সিস্টেম। আমরা কিন্তু বুঝতেও পারি না এটা, যে আমাদের ভিতরে একটা ইনফেকশন ঢুকলো, সেই ইনফেকশনটাকে বডির টি সেল বি সেল এরা কিন্তু এটাকে কিল করে ফেলে, আমরা বুঝতেও পারি না এটা। তারপরে দেখা একটা ক্যান্সার সেল তৈরি হলো, এটাকে ন্যাচারাল কিলার সেল আছে আমাদের, এটা ডিস্ট্রয় করে দিল। আমরা বুঝতেই পারতেছি না যে আমরা কিন্তু বডি তো অলওয়েজ ফাইট করছে। হ্যাঁ, আমাদের ডিফেন্স মেকানিজম স্রষ্টা আমাদের মধ্যে দিয়েই দিছেন। এবং কিন্তু যখন এইটাকে যদি ইমিউন সিস্টেম কারো দুর্বল থাকে, যেমন ডায়াবেটিক পেশেন্ট যারা, তাদের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়, তারপরে ক্যান্সারের রোগী এবং যারা ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ভোগেন, তাদের বডির ইমিউন সিস্টেমটা দুর্বল থাকে। এবং কোনো মানুষ যদি মানসিকভাবে দুর্বল হয়, তার ইমিউন সিস্টেমও দুর্বল হবে। অর্থাৎ তার টি সেল বি সেল যেগুলো আছে, এই যে সেলগুলা ইমিউন সিস্টেম মানে ইনফেকশন অথবা ক্যান্সার সেল বা ইয়ার বিরুদ্ধে কাজ করে, সেটা করতে পারবে না। আচ্ছা, তারপরে মানসিকভাবে অসুস্থ হলেও মানসিকভাবে ইমিউনিটি কমে যাচ্ছে এবং শারীরিকভাবে, এবং লাইফস্টাইল ইম্পর্টেন্ট। আচ্ছা, কারণ একজন যদি এক্সারসাইজ না করেন, তাইলে তার বডি ইমিউনিটি ঠিক থাকবে না। যদি ডায়েটটা তার ঠিক না হয়, আনহেলদি ডায়েট খায়, তাহলে বডি ইমিউনিটি কমে যাবে। হেলদি ডায়েট খেতে হবে, জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে। এটা খেলে আমার জিভের টেস্টের জন্য খেলে হবে না। এটা কেন, আমাকে ভালো লাগুক আর না লাগুক শাকসবজি খেতে হবে, ভালো লাগুক আর না লাগুক আমাকে ফলমূল খেতে হবে, এবং জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে। এটা অ্যাভয়েড করাই লাগবে। এবং তার অর্থ এই না যে খাওয়া যাবে না, আমরাও কিন্তু এটাকে অ্যাভয়েড করা যতটুকু পারা যায়, কম খাওয়াটা ভালো। এটা কোনো স্বাস্থ্যকর কিছু নাই। আপনি যে জিনিসটা পছন্দ করেন না, সেটাই দেখবেন আপনার জন্য উপকারী। তারপরে ফুড ঠিক না করলে কিন্তু অনেক সমস্যা, এবং অনেক রোগেরই কারণ কিন্তু এই আনহেলদি ডায়েট। আবার আরও সমস্যা একটা আছে, যে ওই যে বিভিন্ন প্রিজারভেটিভ দিয়ে দেয়, এটাও কিন্তু অনেক ক্ষতি করে। যে হোমমেডটা সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। এবং এই যে এইটা হলো আমরা ফুডের কথা বললাম। তারপরে আমরা বলছি যে এক্সারসাইজ একদিন করলে হবে না, রেগুলার এক্সারসাইজ করতে হবে। আচ্ছা, তারপরে হলো অ্যাটলিস্ট আপনাকে মানে 20 to 30 মিনিটস পার ডে এক্সারসাইজ করতে হবে, ঠিক মতো ঘুমাতে হবে। আচ্ছা, আর যেটা হলো যে ভিটামিন খেতে হবে। তারপরে হলো মেন্টালের জন্য মানে পজিটিভ থাকতে হবে, অ্যাটিটিউড পজিটিভ করতে হবে, রিল্যাক্স থাকতে হবে, মেডিটেশন করতে হবে, যোগা করতে হবে। এটা একদিন করেই ইমিউনিটি বেড়ে যাবে তা না, এটা লং টাইম ধরে রাখতে হবে। স্যার, আমাদের হাতে একদমই সময় নেই। আপনাকে অনেক ধন্যবাদ এই করোনাকালীন সময় স্টুডিওতে এসে করোনাকালীন রোগীদের মানসিক স্বাস্থ্য সবার মানসিক স্বাস্থ্যের ব্যাপারে এত সুন্দর পরামর্শ। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, এই কামনা করি। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শুরুই করেছিলাম আমরা যে করোনাকালীন সময় মানসিক স্বাস্থ্য নিয়ে। মানুষের জীবনে স্যার যেভাবে বললেন যে দুঃখ কষ্ট, খারাপ সময়, ভালো সময় সব কিছু থাকবে, আমাদেরকে খুব পজিটিভ ওয়েতে এগিয়ে যেতে হবে। কারণ আমাদেরকে আমাদের মনের সাথেও মাঝে মাঝে স্ট্রাগল করতে হয়, আর এই স্ট্রাগলে আমরা জিতে গেলেই আমরা জিতে যাই। তাই আসুন আমরা আমাদের মানসিকভাবে মানসিক স্বাস্থ্যের উন্নয়ন করি, সেই সাথে শারীরিক স্বাস্থ্যের দিকে গুরুত্ব রাখি, আর অবশ্যই করোনাকালীন সময়ের সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলে। দর্শক, আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয়ে আপনাদের জন্য হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থ সুন্দর জীবন কামনা করে আমি ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৃষ্টি আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।